24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 নির্দিষ্টভাবে ট্রায়ালে কিন্তু সুপ্রিম কোর্ট এদিকে আমি দেখলাম বলল যে তোমাদের আইন দিয়ে এরকম করেছে বেল করে তোমরা এসে বলবে কি না যে ওকে জেলে রাখার দরকার নাই বিল দিয়ে দাও, না হলে আমরা কিন্তু ফাইন্ডিং দেবো আজকে যে ওকে যে অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই। আর আমরা যদি এই ফাইন্ডিং দিই তাহলে কিন্তু তোমরা বিপদে হবে। পরক্ষণে এসে সেকেন্ড টাইম বলছে বেল দিয়ে দাও, আমাদের কোনো আপত্তি নেই। কোর্টের যখন চাপে পড়লো তখন বলবো বেল দিয়ে দাও, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। কিন্তু এতদিন তাদের 6 মাস আটকে রাখলো। এইগুলো ভারতবর্ষের বিচার ব্যবস্থা ভালো এবং সুতরাং মানুষ আজকে যাচ্ছে আপনাদের মধ্য দিয়ে। আমরা ত্রিপুরার যারা সাংবাদিক তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ সাংবাদিকদেরকে আমরা কিছু বলি না, কারণ অনেক সময় মালিকেরা প্রেশার থাকে। সত্য ভিত্তি গেলে অনেক মালিক আছে চাকরি থেকে বললে তোমার কাজের দিকে আর প্রয়োজন নেই। তবু আপনারা যেটা বলছেন আমরা কৃতজ্ঞ। ত্রিপুরার রাজ্যে যারা সাংবাদিক আমরা জানি অনেক রিস্ক দিয়ে আপনারা করছেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের এই যে বক্তব্য ইন্ডিয়া জুড়ে এই বক্তব্যগুলি আপনারা মানুষের কাছে পৌঁছাবেন। আমাদের 5টা ন্যায় গ্যারান্টি আমরা দিয়েছি কাউকে, এগুলি আপনারা আমরা দেখেছি আজকে পাবলিশ করেছেন। আমরা এই যে দেখুন সীতারামনের হাজবেন্ড যে বলেছে ভারতবর্ষের মিডিয়ার অবস্থা দেখেন, কোথাও দেখেনি সীতারামনের হাজবেন্ডের স্টেটমেন্ট আছে। এটা যদি কংগ্রেসের পরিবারের কারো হতো রিড নিউজ 1 ঘন্টা 43 মিনিটের একটা ইন্টারভিউ একটা চ্যানেলে দিয়েছে। আজকে আমরা ধরছি না, কারণ এরা সব কন্ট্রোল বাই সাম আদার পারসন। তা আপনারা অনুরোধ থাকবে, আপনার সাহসী সাংবাদিক আমাদের বক্তব্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে এবং এই বার্তাটা আমরা দিতে চাই আপনার মধ্য দিয়ে। মানুষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। সারা ভারতবর্ষের ইন্ডিয়ার ক্ষমতায় আসছে এবং আমরা মানুষকে আহ্বান করবো, অনুরোধ করবো এটার থেকে আপনারা বাইরে থাকবেন না। ত্রিপুরা রাজ্যের মানুষ, ত্রিপুরা রাজ্য শেষ হয়ে গেছে, এটা রক্ষা করতে গেলে গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। সুতরাং সারা ভারতবর্ষের ইন্ডিয়া যখন ক্ষমতায় আসছে আপনারাও এটা শরীর ভোট দিয়ে বিজেপির প্রার্থীদের করা দিতে পারো, এইগুলো আমাদের অনুরোধ। আজকে আমেরিকার সম্পূর্ণভাবে নীরব, ওদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে, ওরা ফ্ল্যাগ পোস্টার লাগাচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে কোন অবস্থাতে কোথাও ফ্ল্যাগ পোস্টার লাগাতে পারছে না ওদের গুন্ডামির জন্য। কিন্তু আমরা বিশ্বাস করি এর একটা সুষ্ঠু নির্বাচন দুটো সিটেই বিজেপি হারবে এবং সেই জন্য আমরা মানুষের কাছে আবেদন জানাবো শক্তি সাহস সঞ্চয় করতে, বুথে যেতে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। গুন্ডামি করে কোথাও কোনোদিন কোনো রাষ্ট্রকে টিকে রাখতে পারে, ব্রিটিশ পর্যন্ত থাকতে পারেনি রাজ্যে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্য তাদের পুলিশ শেষ হয়ে গেছিল, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দমন করতে পারে। একদিন ব্রিটিশকে ওই রাজ্য থেকে এই দেশ থেকে চলে যেতে হয়েছিল। ঠিক তেমনি আমরা বিশ্বাস করি এই যে নির্বাচন, এই নির্বাচনে ইন্ডিয়া গ্রুপ জিতছে, বিজেপি হারছে এবং সেটা হবে দেশের জন্য মঙ্গল, রাজ্যের জন্য মঙ্গল। এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে প্রতিটা মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই যে পরিবেশটা সৃষ্টি করছে সবাই চাইছে এই সরকারটা চলে যাবে। এই সরকারটাকে যদি দাঁড়াতে হয় ভোটের মাধ্যমে, তাহলে মানুষের মনে সাহস সঞ্চয় করতে হবে এবং প্রশাসন তার সুনিশ্চিত করতে হবে, গ্যারান্টি দিতে হবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। আজকে নরেন্দ্র মোদী দেশটাকে লুটছেন, 2-1 জন ওনার কাছে গরিবের কোনো স্বার্থ নেই, 2-1 জন শিল্পপতির স্বার্থে। উনি বলেন 70 বছর কি করেছে কংগ্রেস? 70 বছর কংগ্রেস যে সম্পত্তি ভারতবর্ষের যে সম্পত্তি সৃষ্টি করেছিল, যে সম্পদ সৃষ্টি করেছিল, সবগুলি নরেন্দ্র মোদী 10 বছর বিক্রি করে দিয়েছে। সে রেল বলুন, হাওয়া একটা বলুন, মাইন কারখানা বলুন,
তেলের কারখানা বলুন, কয়লা কারখানা বলুন, ইন্স্যুরেন্স বলুন, ব্যাংক বলুন, সবগুলিকে বিক্রি করেছে। নরেন্দ্র মোদীকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষ, ভারত সরকার কোন সম্পত্তিতে মালিক, উনি বলতে পারবেন না একটা সম্পদ। উনি একটা সম্পদ সৃষ্টি করেছেন ওনার প্রধানমন্ত্রী কালে 10 বছরে, বলতে পারবেন। কিন্তু উনি বিক্রি করে দিয়েছেন ভারতবর্ষের সমস্ত সম্পদ, যেটা 70 বছরে কংগ্রেস করবে। কি দিতে হলো ওনারাই 70 বছরে কংগ্রেস সম্পদ সৃষ্টি করেছে, উনি 10 বছরে সবগুলি সম্পদ ওনার বন্ধুদের কাছে বিক্রি করে দিয়েছে। আর তার মাধ্যমে আজকে ভারতবর্ষ সরকার লুট হচ্ছে। উনি এটা ভ্রষ্ট। আপনারা জানেন আইন, আমরা অনেক কথা বলতে পারি না আইনজীবী হিসেবে। দেখেছেন আপনারা রাহুল গান্ধী একটা ডিফামেশন মামলাতে অভিযুক্ত ছিল। কোন নজির পাবেন না ভারতবর্ষের স্বাধীন মধ্যে আজকে পর্যন্ত কাউকে ডিফামেশন মামলায় 2 বছর শাস্তি দিয়েছে। আর রাহুল গান্ধী কি একটা কথা বলেছেন, এটা ডিফামেটরি ওদের কথা, রাহুল গান্ধী সেটাকে এখন স্ট্রিক্ট করছে। কিন্তু দেখা গেল সেই ডিফামেশন মামলায় লোয়ার কোর্ট 2 বছরের শাস্তি দিল, হাইকোর্টে এপিল করা হলো, হাইকোর্টে 2 বছরের শাস্তি দিল। আর বিজেপি বলছে আমাদের কি বলে দেবো, দোষী সাব্যস্ত হচ্ছে। দোষী সাব্যস্তের নমুনাটা দেন 2 বছর। সুপ্রিম কোর্টে যখন এপিল করলো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রশ্ন করছে এই যে জ্যামটা দিলে কিসের ভিত্তিতে, একটা নজির দেবো ভারতবর্ষে, একটা নজির দেবো হাইয়েস্ট পানিশমেন্ট ডিফামেশনে করা হয়েছে। কারণ এটার একদিন যদি কম দেয় তাহলে রাহুল গান্ধীর সদস্য শিক্ষা থেকে থাকে, সে সদস্য শিক্ষা যাতে না থাকে সেজন্য 2 বছর দিয়েছে। এবং 2 বছর পানিশমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট সংবাদে দেখা যায় রাহুল গান্ধীকে নোটিশ, রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ, রাহুল গান্ধীকে নোটিশ দেওয়া হলো বাড়ি ছাড়ার জন্য, রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করলো একটা উত্তর দিতে পারে। এই হলো আমাদের বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস আছে। কিন্তু সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করে বিচার ব্যবস্থার লোয়ার কোর্টের এই জাজমেন্ট নেই, তখন মানুষের কাছে সন্দেহ হয় রাহুল গান্ধীর জেলটা কিভাবে। এখন দেখুন মানি লন্ডারিং কেজরিওয়ালকে অ্যারেস্ট করেছে, সেখানের মধ্যে অভিযোগ যে লোক, তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই, ও এই ষড়যন্ত্র বা এই ঘটনার সঙ্গে জড়িত। একটা লোকের সাক্ষীর ভিত্তিতে ওকে অ্যারেস্ট করেছে। সে তাকে এর আগে 8 বার ইডি ডেকেছিল, তার 8 বার স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। একদিনও কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, একটা স্টেটমেন্টও দেয়নি। 9 বার স্টেটমেন্টে দেখা যায় সে কেজরিওয়ালকে ইনভলভ করছে। দেখা গেল কি তাকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে তুমি কেজরিওয়ালকে ইনভলভ করো, যে কেজরিওয়ালের কথাই বলেছো, তাহলে তোমাকে আমরা রাজসাক্ষী বানাবো, তোমাকে বেল দিয়ে দেবো। যখন এই সাক্ষীটা সে দিল, দেখা গেল তার বেল হয়ে গেল, রাজসাক্ষী হয়ে গেল, রাজসাক্ষী মানে তার শাস্তি হয়ে গেল। পরবর্তীকালে দেখা গেল আরো প্রোগ্রাম, এই লোকনাথের মূর্তি পেল, দেখা গেল সে বিজেপি ফান্ডে 65 কোটি টাকার জন্য দান করেছে। এর ভিত্তিতে এরকম লোকের ভিত্তিতে আজকে ইডি অ্যারেস্ট করছে, জেলে ঢুকাচ্ছে। রাহুল গান্ধী বলেছিলেন এইসব আইন বিরোধীদেরকে দমন করার জন্য করা হয়েছে, যদি ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষের ল সেন্টার সুপ্রিম কোর্ট দিনের পর দিন বলেছে যে কোন অপরাধী যতক্ষণ পর্যন্ত না তার দোষ সাব্যস্ত হচ্ছে আদালতের দ্বারা, ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে সে নির্দোষ। সেই জন্য বেল বলেছে, বেল অর জেল বলছে, বেল ইজ এ রুল, জেল ইজ এন এক্সেপশন, রিজেকশন ইজ এক্সেপশন। সেখানের মধ্যে আইন প্রণয়ন করে বলছে, কোর্টকে বলছে আইনটা পার্লামেন্টে পাস করে দিয়েছে মেজরিটি, বলছে যে ছাড়তে পারবেন না। প্রত্যেকটা ভারতবাসী নরেন্দ্র মোদীকে ক্ষমতা আনার জন্য অনুতপ্ত। 2019 সালে উনি ক্ষমতাচ্যুত হতেন। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় উনি শুধু মিথ্যা প্রতিশ্রুতি গোটা বিল করে। 2019 সালে যখন নির্বাচন, ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছিল ওনাকে ক্ষমতাচ্যুত করবে, একটা মিথ্যাবাদী ভ্রষ্ট প্রধানমন্ত্রী। তখন নিপুণমা এবং বালাককে কাজে লাগিয়ে
আবার ক্ষমতায় আসলেন। আপনারা শুনেছেন আপনার কাশ্মীরের যিনি গভর্নর আছেন উনি বলেছেন পুলওয়ামার যে ঘটনাটা ঘটে সোলজারকে যখন রোড দিয়ে পাঠাচ্ছে গাড়ি দিয়ে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিজে অনুরোধ বলেছিলেন আমার কাছে ইনফরমেশন আছে এই রাস্তায় গেলে সবাইকে খুন করা হবে। আমাদের প্রধানমন্ত্রী নাকি বলেছেন তুমি চুপ করে দাও। তারপরে যা হওয়ার উনি হেলিকপ্টার চেয়েছিলেন, ঘটনা হেলিকপ্টার রাস্তায় পড়ে দেখা গেল রাস্তায় যাওয়ার পরে উনি যে ঘটনা বলেছিলেন সেই ঘটনা প্রমাণিত হয়েছে এবং সমস্ত সোলজার নৃশংসভাবে নিহত হল। তখন আবার নরেন্দ্র মোদীকে উনি যখন ফোন করলেন জানালেন ঘটনা, উনি আবার বলে তুমি চুপ করে দাও। আর নরেন্দ্র মোদী ক্ষমতার খবর পেয়ে একটা আনন্দ অনুষ্ঠানে উনি গান শুনছেন, আনন্দ করছেন। পরবর্তীকালে এই ঘটনাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে একটা সহানুভূতি জাগিয়ে মিথ্যা সার্জিক্যাল স্ট্রাইক, এই মৃত্যুগুলি ঘটিয়ে উনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন এবং এই ঘটনাকে দিয়ে উনি আবার ক্ষমতায় আসলেন। একটার পর একটা ক্যালেন্ডারে এখন ভারতবর্ষে এমন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি প্রতিটা মুহূর্তে নরেন্দ্র মোদী দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। এই নির্বাচন পরিচালনা করার জন্য আপনারা দেখেছেন নির্বাচনী বোর্ডের নাম, যারা করাপ্ট শিল্পপতি তাদের অর্থ ভান্ডার উনি লুট করেছেন ভয় দেখিয়ে এবং ভারতবর্ষকে এখন চালাচ্ছে নরেন্দ্র মোদী নিজে চালিত হচ্ছেন আদানির কথা, একজন লোক ওনাকে চালাচ্ছে। আজকের যে লড়াইটা শুরু হয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে ইন্ডিয়া জোট ভার্সাস ইন্ডিয়া জোটের লড়াইটা কে করছে ভারতবর্ষের আপামর জনসাধারণ। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ জোট উনি কাকে নিয়ে লড়াই করছেন? সে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ এদেরকে দিয়ে ভয় ভীতি দেখিয়ে বিরোধীদেরকে জেলে ঢুকিয়ে উনি চাইছেন নির্বাচনটা করতে। কারণ ওনার কাছে রিপোর্ট বুঝতে পেরেছেন এবার যদি নির্বাচন হয়, ফেয়ার ইলেকশন হয়, উনি 140 থেকে 180 সিট পাবেন। সেই জন্য উনি চেষ্টা করছেন মানুষকে ভয় ভীতি দেখিয়ে নেতাদেরকে জেলে করে নির্বাচনটা করতে। কিন্তু ভারতবর্ষের মানুষ আসলে ঐক্যবদ্ধ হচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষে, উনি আর নির্বাচনে ফিরতে পারবেন না। কালকে আপনারা দেখেছেন ভারতবর্ষের অর্থমন্ত্রী সীতারামনের স্বামী যিনি একজন নামকরা অর্থমন্ত্রী, উনি কালকে প্রেস কনফারেন্সে একটা প্রেসের সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন 1 ঘন্টা 43 মিনিট। সেইখানে উনি বলেছেন যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি ক্ষমতায় আছেন এবং উনি বলছেন ওনার অভিজ্ঞতা থেকে বলছেন যে বিজেপি আর ক্ষমতায় ফিরছে না। এবং উনি এই কথাও বলেছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যে অর্থনৈতিক কেলেঙ্কারি নির্বাচনী বন্ডের মাধ্যমে হয়েছে সেটা বিশ্বের মধ্যে সেরা কেলেঙ্কারি, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কেলেঙ্কারি, এত বড় কেলেঙ্কারি বিশ্বের কোথাও হয়নি। এবং ওনার ব্যক্তিগত অনেক অভিজ্ঞতার কথা কালকে বলেছেন 1 ঘন্টা 43 মিনিটের ইন্টারভিউ, এবং সেখানে পরিষ্কার বলছেন ক্ষমতা ফিরছে না। ওনাকে প্রশ্ন করা হয়েছে তাহলে উনি 400 সিটের কথা কেন বলবেন? বললো 400 সিটের কর্মকর্তাদের জন্য একটা ন্যারেটিভ, তাদেরকে উৎসাহিত করার জন্য। কারণ উনি জানেন উনি যদি বলেন যে আমি মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছি তাহলে উনি আর ক্ষমতায় আসতে পারবেন। এমন একটা সংখ্যা উনি বলেছেন ওয়েস্ট বেঙ্গলের মতো, ওয়েস্ট বেঙ্গল বলেছিলেন এবার 200 পার পেলেন 70 সিট, কিন্তু কর্মীদেরকে একটা ন্যারেটিভ সৃষ্টি করে দিয়েছিলেন বুদ্ধি মিডিয়ার মাধ্যমে দিনের পর দিন প্রচার করে যে ওয়েস্ট বেঙ্গলে 200 সিট পাচ্ছে। পরবর্তীকালে দেখা গেল সফল করলো 204। আরেকটা মিথ্যা মানুষকে কর্মীদেরকে উৎসাহিত করার জন্য কোন অবস্থার জন্য ক্ষমতায় ফিরবেন না। আর এই উৎসাহে এই নরেন্দ্র মোদীর এইসব মিথ্যা কথা প্রলোভিত হয় আমাদের রাজ্য
নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচন করতে গেলে যে পরিবেশ থাকা দরকার সেটা কলুষিত হচ্ছে। আমরা কোথাও প্রচার করতে পারছি না, মিটিং করে বাধা দিচ্ছি, লোকজনকে বিরতি দিতে লাগছে। যেখানে মিটিং হচ্ছে সাধারণ মানুষ বলছে মিটিং এ যাওয়া যাবে না, এবং প্রদেশ কংগ্রেসের বহুবার অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে, কিন্তু দেখা গেল তার কোনো প্রতিক্রিয়া নেই। জাতীয় কংগ্রেসের প্রাপ্তপ্রাপ্ত সভাপতি শ্রী পীযূষকান্তি বিশ্বাস মহাশয়, আমি পীযূষকান্তি বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি সবিস্তারে সেটা বলার জন্য। সবাইকে প্রথমে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের বক্তব্যে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য, এরা আসার জন্য। আমরা সাংবাদিক সম্মেলনে অবতীর্ণ হয়েছি, আমাদের মুখপাত্র মহাশয় আপনাদেরকে বলেছেন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কিনা, ভারতবর্ষের সংবিধান বাঁচবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সবাই একমত ভারতবর্ষের যারা বিদ্যান, যারা রাজনৈতিক মজায় বিশেষজ্ঞ, সর্বস্তরের মানুষ একটাই কথা বলছে, এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষের গণতন্ত্র বলে কিছু থাকবে না, আর নির্বাচন হবে না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত আছেন, এবং এটাও আজকে প্রমাণিত, এবং ভারতবর্ষে বিশ্বাস করে যে আমাদের প্রধানমন্ত্রী একজন মিথ্যাবাদী, ভ্রষ্ট, মানুষকে প্রতারিত করে আজকে 10 বছর ক্ষমতায় চালিয়েছে। অনেকগুলি রিপিটেশন হয়ে যায়। 10 বছর আগে উনি বলেছিলেন 100 দিনের মধ্যে সমস্ত কালো টাকা এনে বিদেশি ভারতের প্রত্যেকটা ভারতীয় পকেটে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন, 2 কোটি চাকরি হবে, এর সঙ্গে অন্যান্য অনেক প্রকল্প উনি ঘোষণা করেছেন। নির্বাচনের জিতার পরে 1 টাকাও উনি আনেননি। আজকে উনি সে ব্যাপারে কোনো কথা বলেন না, কিন্তু মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে। কিন্তু আজকে প্রমাণিত উনি একজন মিথ্যাবাদী, ভ্রষ্ট প্রধানমন্ত্রী। 2 কোটি চাকরি দেওয়ার কথা, 10 বছরে 10 লক্ষ লোকেরও চাকরি হয়। আপনারা জানেন প্রতিটা স্তরে ভারতবর্ষের মানুষকে প্রতারিত করা, মিথ্যা কথা বলে তাদের বিশ্বাস অর্জন করা। ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন আমি তো ঝোলা নিয়ে আসছি, চলে যাবো আবার ঝোলা নিয়ে। মানুষকে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী নই, আমি ধারবান হিসেবে কাজ করছি, কোনো দুর্নীতি হতে দেব না। মানুষ বিশ্বাস করেছিল, এমনভাবে পরিবেশন করেছিলেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়া কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী নিজেকে দাবি করেছিলেন যে আমি ঝোলা নিয়ে এসেছি, ঝোলা নিয়ে চলে যাবো, আমরা দেখলাম উনি যে পোশাকটা করেন সেটার দাম 10 লক্ষ টাকা। আজকে ভারতবাসী জিজ্ঞেস করছে 10 লক্ষ টাকা আপনি তো ভিখারি, দিনে 4 বার পরিবর্তন করেন, 10 লক্ষ টাকার পোশাক করে কে টাকা আপনাদের? আজকে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী সবাই বিরুদ্ধে উনি ঘৃণার সৃষ্টি করার একটা চেষ্টা করছেন, অপচেষ্টা করছেন। কংগ্রেস স্বাধীনতা নিয়েছিল, জওহরলাল নেহরু এমন পরিবারে জন্ম করেছিলেন, ভারতবর্ষের সবচেয়ে ধনী পরিবার, মতিলাল নেহরু। সেই পরিবারের
সন্তান জওহরলাল নেহরু যখন স্বাধীনতা সংগ্রাম আরম্ভ করেন, উনি এবং ওনার বাবা মতিলাল নেহরু, ওনার মা কমলা নেহরু, ওনার ওয়াইফ ওনার সবাই জেলে গিয়েছেন স্বাধীনতা সংগ্রামের জন্য। ওনাদের যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি দেশের নামে দিয়ে ওনারা ভারতবর্ষে আজকে ভূমিহীন হয়ে পড়িলেন। তাদের নিজস্ব যা সম্পদ ছিল সবগুলি দান করে দিয়েছে। আর নরেন্দ্র মোদী এবং অতি সাধারণ জীবন যাপন করতেন। বাজপেয়ী দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাজপেয়ী, কংগ্রেসের প্রধানমন্ত্রী, ওনারা ইউজ করতেন একটা অ্যাম্বাসেডার গাড়ি। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে উনি 500 কোটি টাকার গাড়ি চলেন, 5,500 কোটি টাকার প্লেন চলে। আর উনি নিজেকে দাবি করেন আমি গরিবের মানুষ। এই যে টাকাগুলি উনি নষ্ট করছেন, এই টাকাগুলি নিয়ে ভারতবর্ষের লক্ষ লক্ষ গরিবকে রক্ষা করা যায়।